রাষ্ট্রীয় মর্যাদার জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম যাত্রা। খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শীষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের। বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। ইংরেজি নববর্ষ 2026কে শুভেচ্ছা জানিয়ে শুরুতেই সকাল শুরু করছি এখন সকাল। আপনার সঙ্গে আছে আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি জানসিন জুথিকা। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার জানাজা থেকে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আরও জানাচ্ছেন আতিক মেজবাহ লগ্ন। এক পৃথিবী বিমর্ষতা আর দায়িত্বের ভার নিয়ে মুঠোমাটি দিচ্ছেন সন্তান মা বেগম খালেদা জিয়ার কবরে। স্বামী যে আদর্শ, যে সংগ্রাম অসমাপ্ত রেখে গেছেন, সেই যুদ্ধকেই বুকে ধারণ করে টানা ৪৩ বছর লড়েছেন তিনি। যেখানে সমাহিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যানের সেই বৃত্তেই স্বামীর পাশেই তাঁর শেষ ঠাঁই। যার অন্তিম যাত্রায় এক বদ্বীপ মানুষ এক হয়ে ঢাকাকে বানিয়েছে জায়নামাজ, নীরব স্তব্ধ প্রার্থনা মুখর একটি নগরী। মানিক মিয়া এভিনিউতে জানাজার পর জিয়া উদ্যানমুখী কফিন বহনকারী গাড়ি, নিরাপত্তার চাদরে ঢাকা শহরে থমকে থাকা মানুষের নীরব অভিবাদন। ধীরলয়ে এগিয়ে যায় এই যাত্রা। গাড়ি থেকে নামানো হয় লাল সবুজে মোড়ানো কফিন। লেকপাড় থেকে ফুলে সজ্জিত গান ক্যারেজে করে প্রবেশ করানো হয় মূল সমাধিস্থলে, যেখানে স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বহুবার। কাঁধে নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পেছনে পেছনে অনুসরণ করেন তার একান্তজনেরা। এরপর নামানো হয় মরদেহ। লাল সবুজের পতাকা হস্তান্তর করা হয় পরিবারের হাতে। সম্পন্ন হয় দাফন প্রক্রিয়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় খালেদা জিয়ার প্রতি। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আসিফ নজরুল। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়। বিদায়ের গোধূলি বেলাতেও বিহুগলে বেজে ওঠে করুণ সুর। রয়ে যায় বিষণ্ণ পরিবার, নশ্বর পৃথিবী। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা। আপসহীন নেত্রীকে চিরবিদায় জানাতে বুধবার মানিক মিয়া এভিনিউতে ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ। ছিলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিকরা। জানাজার আগে স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহযোদ্ধা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান। বিস্তারিত শাহাদাত অভ্রের প্রতিবেদনে। আজ শূন্যতা ভর করেছে 1,48,000 কিলোমিটারের সবগুলো ঘরে। পুরো মানচিত্র জুড়ে স্তব্ধ দেশের কোটি কোটি মানুষ। এই স্বজনহীন দেশে জনগণকেই স্বজন ভেবেছিলেন যিনি, তিনি বেগম খালেদা জিয়া।
আর নেই তার লাল সবুজের প্রিয় বাংলাদেশে। কেউ হারিয়েছেন নেত্রী, কেউ বা দীর্ঘদিনের আশা, কেউ অভিভাবক, আবার কেউ হারিয়েছেন মা। এই পথ জুড়ে শুধুই হাহাকার। দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে বুকে শোক নিয়ে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। কুলি মজুর, রিকশা চালক থেকে রাজনীতিবিদ। আজ নিস্তব্ধতায় বিদীর্ণ মন নিয়ে হাজির সবাই। জোহরের আগেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবন চত্বর। দুপুর 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে জানাজার জন্য প্রস্তুত। মঞ্চে আনা হয় বেগম খালেদা জিয়ার লাল সবুজে মোড়ানো রাজকীয় কফিন। তখন পুরো এলাকায় এক শুনশান নীরবতা। জানাজায় অংশ নিতে ততক্ষণে কাতারবদ্ধ মহা এক জনসমুদ্র। প্রথম কাতারে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 3 বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকরাও কাতারবদ্ধ হন বেগম খালেদা জিয়ার জানাজায়। এ সময় নির্বাক স্তব্ধ ঠায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান। জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করেন বেগম জিয়াকে নিয়ে। বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই অপরাজয় নেত্রীর, তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। তারেক রহমান হারিয়েছেন শেষ আশ্রয়। বাবা, ছোট ভাই এবং মা হারিয়ে অশ্রুসিক্ত ও নিস্তব্ধ। তবু শোক চেপে রেখে খুব সংক্ষিপ্ত কথা বললেন জনতার সামনে। দোয়া চাইলেন মায়ের জন্য। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা যখন শুরু হবে তার ঠিক আগ মুহূর্তেই খেজুরবাগান ফার্মগেট ছাড়িয়ে বাংলা মোটর থেকে মগবাজার ছুঁয়েছে মানুষের সারি। এদিকে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট আর আগারগাঁও মিরপুর, যেন পুরো রাজধানী জুড়ে এক বিশাল ঐতিহাসিক জানাজার নামাজ। আল্লাহু আকবার। 4 তাকবীরের আল্লাহু আকবার ধ্বনিতে হাত তুললেন গোটা এক জনসমুদ্র। জানাজা পড়ান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে একজন গৃহবধূর কথা, যিনি দেশের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। বেগম খালেদা জিয়া তার কথাই রাখলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এদেশের মাটিতেই ছিলেন, এদেশের মানুষের জন্যই কাজ করে গেছেন। তিনি যেমনি বলেছিলেন এদেশের মানুষই তার স্বজন, তার আর কোনো স্বজন নেই, তেমনি তার স্বজনের ডাকে সাড়া দিয়ে এখানে লাখো মানুষ ছুটে এসেছেন। তার শেষ বিদায়ের দিনে তাদের চোখে আমরা দেখতে পেলাম অশ্রু, যেন তারা হারিয়েছেন অভিভাবক। শুধু জনগণ নয়, রাজনীতির ব্যক্তিত্বরাও কেঁদেছেন আজকের এই দিনে। শাহাদাত আফরো, এখন, ঢাকা। বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে গেলেন গণতন্ত্রের পক্ষে জীবনভর সংগ্রাম, সাহস আর দেশপ্রেমের অনন্য উদাহরণ, যাকে শেষবারের মতো দেখতে ও তার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আসা মানুষের স্রোত নামে রাজধানীর পথে পথে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। সকাল থেকেই শহর জুড়ে এক ভারী নীরবতা, শোকের ছায়া। রাজনীতির উজ্জ্বল দীপশিখা, অন্তহীন পথের যাত্রায় বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার সাথে লড়াই শেষে মৃত্যুকে আলিঙ্গন করেন রাজনীতির আপসহীন নেত্রীখ্যাত বেগম জিয়া। বুধবার সকাল 9টায় এভারকেয়ার হাসপাতাল থেকে দীর্ঘ 1 মাস 7 দিন পর বের হলেন নিথর দেহে। জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ যখন বেরিয়ে আসে, তখন হাসপাতালের চারপাশে নেতাকর্মীদের নীরব স্তব্ধতা আর চাপা কান্না। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এগিয়ে চলে বসুন্ধরা আবাসিক এলাকার পথ ধরে।
লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহবাহী যান ছুটে চলে এভারকেয়ার থেকে গুলশানের দিকে। কড়া নিরাপত্তায় শেষবারের মতো মায়ের মরদেহ নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাড়িতে। শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন ছেলে। পাশেই খালেদা জিয়ার প্রিয় বাসভবন ফিরোজা। এই চেনা প্রাঙ্গণেই শেষবারের মতো থামে তাঁর পথ চলা। কিছুক্ষণ পর জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর আবারও যাত্রা শুরু করে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী পরিবারের সদস্যরা লাল বাসে করে একসঙ্গে রওনা হন জানাজার উদ্দেশ্যে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউর দিকে ধীর গতিতে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান, কাকুলি, মহাখালী, বিজয় সরণি হয়ে লাল সবুজের আবহে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার বহরটি। সেখানে তখন প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে অপেক্ষায় লাখ লাখ মানুষ। জাতিকে অব্যক্ত বেদনায় ভাসিয়ে অনন্ত বিলীন হলেন রাজনীতির ধ্রুবতারা। শেষ হলো একটি আপসহীন সংগ্রামী জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া যে আপসহীনতার গল্প লিখেছেন তা কোটি মানুষের হৃদয়ে ধারণ করে থাকবে। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিয়ে সাধারণ মানুষ বলছেন যে আপসহীন মানসিকতা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া, তা আগামী দিনের রাজনীতিতে পাথেয় হয়ে থাকবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিরবিদায় যেমন অশ্রু ঝরিয়েছে তার সহকর্মীদের চোখে মনে, তেমনি তার চলে যাওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উৎকর্ষতায় অপূরণীয় ক্ষতি। তার জন্য দোয়া চাইলেন দীর্ঘদিনের রাজনীতির সহকর্মীরা। পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রদূতরাও অংশ নিলেন জানাজায়, জানালেন চিরবিদায় শ্রদ্ধা। নাজমুস সাকিবের প্রতিবেদন। রাজপথেই যার দীর্ঘ পথ চলা, তিনি সেই পথেই ফিরলেন লাল সবুজের কফিন বন্দী হয়ে। ৪২ বছরের রাজনৈতিক জীবনে কোটি সমর্থক আর দীর্ঘদিনের সহকর্মী যারা জেল জুলুম থেকে নানা চড়াই উতরাই আর সুখ দুঃখের সাক্ষী, কফিন বন্দী বেগম জিয়ার সামনে রাজনৈতিক নেতাদের যেন দাঁড়াতে হয়েছে বহু ভার আর শোক নিয়ে। আপসহীন এই নেত্রীর জীবনে সহযোদ্ধাদের সঙ্গে বেগম জিয়ার এমন অন্তিম যাত্রার ক্ষণে সেসব স্মৃতির ভার কতটা। জীবনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি দুটি আদর্শ নিজেদের চরিত্রে প্রতিফলিত করতে পারি, তাহলে মনে করতে পারবো যে হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির একজন কর্মী হিসাবে কাজ করে জীবনটা সার্থক হয়েছে। সম্মান তিনি অর্জন করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের তার চলার পথে। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য উনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের কষ্টকে বুকে চাপা রেখে কেবল দেশের কথা চিন্তা করেছেন। আল্লাহু আকবার। ৮০ বছরের বেগম জিয়ার প্রস্থান মেনে নেওয়া যতটা কঠিন, তার চেয়ে গণতান্ত্রিক উৎকর্ষতায় রাজনৈতিক ক্ষতিও যেন কোনো অংশে কম নয়। তাই জানাজায় অংশ নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে উঠে এলো এমন বক্তব্য। আজকে যে জানাজা হলো এটা ঐতিহাসিক বললে কম বলা হবে। বাংলাদেশে আমাদের জীবদ্দশায় এত বড় জানাজা আমরা কোনোদিন দেখি নাই। গোটা বাঙালি জাতির, গোটা বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ইচ্ছা আল্লাহ পাকের, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আজকে আমরা অভিভাবককে হারিয়েছি। বিশ্বের মধ্যে অন্যতম এই নারী নেত্রীর গ্রহণযোগ্যতা দেশ ছাপিয়ে বিদেশেও। বেগম খালেদা জিয়ার প্রস্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার আয়াজ সিদ্দিক, নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছুটে আসেন ঢাকায়। উপস্থিত হন অন্তত ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। লাখো মানুষের অংশ নেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন এ শুধু অন্তিম যাত্রার মাধ্যমেই শেষ নয়। জনপ্রিয়তা, ভালোবাসা, শ্রদ্ধার অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় থাকবেন যুগের পর যুগ। এই গাড়িটিতে চড়েই বেগম খালেদা জিয়া ছুটলেন অন্তিম পানে তার স্বামী জিয়াউর রহমানের কাছে। রাজনীতিবিদরা বলছেন, গণতান্ত্রিক উন্নয়নে তার যে অবদান সেটা কখনোই ভুলবে না বাংলাদেশ। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপির রাজনীতি তা নিয়ে চলছে নানা আলোচনা। টানা 4 দশক খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ এনে দিয়েছে। ইতিমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা আছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয় লাভ করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্রোত জানান দিচ্ছে, কর্মই অবিস্মরণীয় করে তোলে মানুষকে। দল হিসেবে বিএনপির যে সংকট আছে তা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা যাবে বেগম জিয়ার শেষ বিদায়ের এই মহা জনসমুদ্রের প্রভাবে। কিন্তু স্থায়ীভাবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তৈরিতে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পরম্পরা কতটা ধরে রাখতে পারবে দলটি, সেই প্রশ্ন এখন অনেকটাই প্রাসঙ্গিক। একদিকে খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, আরেকদিকে ভবিষ্যতে বিএনপির রাজনীতির নেতৃত্ব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জনপ্রিয়তার ও গ্রহণযোগ্যতার উপর ভর করে তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে নানান মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতা খুব সহজে পূরণ হবে না, এবং আমি খুব নিকট ভবিষ্যতে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে পড়ছে না। তারেক জিয়া উনি তো দূরে ছিলেন, উনি দলকে কত দূর সংঘবদ্ধ করতে পারবেন, কত দূর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, এটা তো এখন আমরা জানি না। কিন্তু খালেদা জিয়ারটা তো আমরা জানতাম যে সে একটা কথা বললে পরে সেটা দল মেনে নিত। তারা মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারেক রহমান। সেই চ্যালেঞ্জ উত্তরণে তিনি কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন এর উপর নির্ভর করছে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রকৃতিতে শূন্যতা থাকে না, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। তো সেইভাবে বিএনপিও যে একেবারে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য হয়ে পড়লো তা কিন্তু নয়। তার সন্তান রয়েছে এবং তার প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে, এবং সেই ভালোবাসার অভিব্যক্তিও আমরা তার নির্বাসন থেকে দেশে ফেরার পর আমরা লক্ষ্য করেছি। বিপুল জনপ্রিয়তা তিনি পেয়েছেন, এবং তিনি তার এই জনপ্রিয়তাকে যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগান, তাহলে বিএনপি পথ হারাবে না এবং সঠিক পথে চলবে। তবে রাজনীতিতে বিএনপির গুরুত্ব কমবে না বলে মনে করেন তারা। যদিও বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিএনপির মধ্যে তো, দলের মধ্যে তো কিছুটা বিশৃঙ্খলতা আছে। তো তারেক জিয়া আসলে পরে এখন সেই দলগত সিদ্ধান্ত, সমিতিগত সিদ্ধান্ত ওইটা ওনার ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমাদের এখনো ওয়েট এন্ড সি, দেখতে হবে। খালেদা জিয়া তো আপনার একটা ক্যারিজমেটিক লিডার ছিলেন। উনি যদি সুস্থ থাকতেন এবং ভোটের মাঠে যেতেন, তাহলে তো বিএনপির কিছু চিন্তা করতে হতো না। উনি না থাকার জন্য আপনার ভোটের মাঠে এটার প্রভাব পড়বে। গত বেশ কয়েক বছর ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমানই। যদিও এই পুরো সময়টাতেই বেগম জিয়াই ছিলেন ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। এখন তার অবর্তমানে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় থাকবে তা হয়তো সময় নির্ধারণ করবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন 2 জোটের মধ্যেই আসছে নির্বাচনের মূল লড়াই হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনা এবং গণঅভ্যুত্থানে অগ্রণী দল এনসিপিকে নির্বাচনী সমঝোতায় নিয়ে আসাকে জামায়াতের জোট রাজনীতিতে চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের অধিকাংশ ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মনে করেন তারা। বিশ্লেষকরা এও বলছেন, এবারের নির্বাচনে জোট এবং ভোটের সফলতায় বড় ভূমিকা পালন করবে নারী ও রাষ্ট্র সংস্কার ইস্যু। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদন। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব, এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ।
একই সারিতে ইসলামী ও সমমনা 8 দল জানালেন জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করে দাঁড়াচ্ছেন 10 দলের নেতারা। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। 24-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমির তো অনেকবারই উনি সরি বললেন। বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জনেদ সাকিও। বিশ্লেষকরা বলছেন জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে, সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট এদিকে তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিম করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়। সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসেবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন দেশের প্রতিটি অঞ্চলে বইছে রাজনৈতিক উত্তাপ। এই উত্তাপের মাঝেও নির্বাচন নিয়ে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। তারা বলছেন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ইস্যুতে নিতে হবে কার্যকর উদ্যোগ। নারী নেত্রীরা বলছেন নারী ভোটারদের ভোট দানে আগ্রহী করতে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা আনা জরুরি। বিস্তারিত হারুনুর রশিদের প্রতিবেদনে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোয় প্রবেশ করেছেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে উঠান বৈঠক সহ নির্বাচনের নানা পরিকল্পনা সেরে নিচ্ছেন তারা। ভোটের মাঠে ফলাফল নির্ধারণে এবার মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে নারী ভোটাররা, যারা সংখ্যায় মোট ভোটারের প্রায় অর্ধেক। নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি এবং ভোটদান নিশ্চিত করতে পারলেই সুসংহত হবে গণতান্ত্রিক অভিযাত্রা। এজন্য প্রয়োজন নিরাপত্তা আর ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি। ময়মনসিংহ নগরীর থানাঘাট বস্তির খুপরি ঘরে বসবাস করেন 50 আয়েশা বেগম। তীব্র শীতে কষ্ট করলেও একটি শীতবস্ত্র জোটেনি তার কপালে। তাই তার কাছে ভোট মানে শীতবস্ত্রের সুষ্ঠু বন্টন, ক্ষুধা নিবারণের নিশ্চয়তা আর শ্রমমূল্যের অমানবিক বৈষম্য থেকে মুক্তি। শহর কিংবা গ্রাম, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের ভোটের গল্পটা অনেকটা এমনই। এত কিছু দিতেছে, মুখ চিন্না চিন্না না দেখে ওরে
এই যে শীতের কম্বলটা যে দিছে, মশারিটা যে দিছে, আমরা কি পাবো না? আমরা তো দিছে না। বুট আলা দিলে গন্ডগোল না করিয়া বালা আলে সুস্থ বাগে হবো, বুট দিয়ে আমু বাদে যে পাশ হয় হ্যাঁ আঙ্গরে দিতে দেহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত নারী ভোটাররা। অপেক্ষা ভোটের দিনের। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাদের মধ্যে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নির্বাচনে বিজয়ীদের ভূমিকা রাখার কথাও বললেন তারা। নতুন বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক প্রত্যাশা, স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করি বাংলাদেশটা আমাদের নতুনভাবে হবে। জব সেক্টর থেকে শুরু করে সব জায়গায় বের হলে যেন এই চিন্তা না থাকে যে আমি কোনোভাবে বুলিং হচ্ছি বা চিন্তায় হচ্ছে বা আমি এখন বাসায় ফিরতে পারবো কিনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সুদবিহীন পুঁজি সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির পাশাপাশি দেশে বিদেশে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও সাইবার বুলিং নারীদের ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নারী নেত্রীদের। সবার মধ্যে একটা আনন্দ অনুষ্ঠানের মতো বড়সড় একটা কিছু হবে বা খুব ভালো একটা ভোট হবে আমরা আশা করতেছি। উদ্যোক্তা বান্ধব সরকার আর বিভিন্ন ব্যাংক থেকে যেন আমাদেরকে সুদমুক্ত আমাদের ঋণ দেওয়া হয়, আমরা এটা চাই। গভর্নমেন্ট যেন অবশ্যই শুধু কথায় না কার্যতই নারী বান্ধব গভর্নমেন্ট আসে, এইটা আমরা চাই। বর্তমানে দেশে 12,76,95,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,15,000 আর 6,28,79,000 ভোটারই নারী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। শীতে কাবু মৌলভীবাজারের খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিকরা। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে নিবারণ করা হচ্ছে শীত। অতিরিক্ত কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে ফেনীতে চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ ক্রমেই কমছে। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার চৌমোহনা থেকে এম এ হামিদ এবং ফেনী শহরের ট্রাঙ্ক রোড থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। হামিদ, জানতে চাই যে জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন এবং শীতে জনজীবনে কি প্রভাব পড়েছে? গত কয়েকদিন থেকেই কিন্তু মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শীত প্রবাহিত হচ্ছে। যদিও তাপমাত্রা 12 ডিগ্রি থেকে 14 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে, কিন্তু উচ্চ তাপমাত্রা থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা একদম কাছাকাছি থাকার কারণে কিন্তু মৌলভীবাজারে প্রচুর পরিমাণে শীত অনুভূত হচ্ছে। শীত অনুভূত হওয়ার কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ সহ চা শ্রমিকরা। তাদের সাথে কথা বলে জেনেছি যে সকালে যেহেতু তারা কাজে বের হন, 6টা থেকে কাজে বের হলেও কিন্তু সেখানে তারা সমস্যার মধ্যে পড়েন। খুবই তীব্র কুয়াশা এবং কনকনে ঠান্ডা, এতে করে তারা সমস্যার মধ্যে পড়ছেন। বিশেষ করে চা শ্রমিকরা যখন কাজে যান তখন তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়েন। ঘন কুয়াশা থাকার কারণে, তীব্র ঠান্ডা থাকার কারণে তারা ঘর থেকে বের হতে, কাজে যেতে দেরি হচ্ছে। এতে করে অনেক সময় যখন কাজের স্থলে যাচ্ছেন সর্দাররা তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এছাড়াও প্রচুর ঠান্ডা পড়ার কারণে শীত বস্ত্র বিক্রি বেড়েছে। বিশেষ করে ফুটপাত সহ মহলগুলো আছে, বিপণী বিতানগুলো আছে, সেগুলোতে কিন্তু শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে। এবং আমি বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে 42 লক্ষ টাকা বরাদ্দ এসেছে এবং সেখান থেকে তারা 7,000 এর উপরে কম্বল 7টি উপজেলায় বিতরণ করেছেন এবং আরও চাহিদাপত্র পাঠিয়েছেন। সেগুলো আসলে পর্যায়ক্রমে সেগুলো বিতরণ করা হবে। শীতের কারণে হাসপাতালগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শীতে আক্রান্ত হচ্ছেন এবং এতে করে প্রত্যেকটি হাসপাতালগুলোতেই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এবং আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে যদিও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভূত হচ্ছে, কিন্তু যখন মেঘাচ্ছন্ন কেটে যাবে তখন আরো বেশি ঠান্ডা অনুভূত হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। শাকিব। মৌলভীবাজারের পরে যেতে চাই ফেনীতে ডালিমের কাছে, জানতে চাই যে জেলায় এবার শীত কেমন পড়েছে এবং পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অফিস?
সাকিব, প্রথমেই বলে রাখি আজকে ফেনী যে সকাল 6টায় ফেনীর যে তাপমাত্রা সেটি ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আমরা এর আগে গতকাল যেটি দেখেছি যে 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, এর আগে ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ক্রমাগত যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু কমছেই। এই তাপমাত্রা কমার কারণে কিন্তু একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী যেসব মানুষ, রিক্সা চালক এবং ছোটখাটো যারা রাস্তায় কাজ করেন এবং ছোটখাটো দোকানে যেসব মানুষ রয়েছেন, সেই নিম্ন শ্রেণীর এবং শ্রমজীবী যেসব মানুষ রয়েছেন একদম সীমাহীন দুর্ভোগে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এছাড়াও দেখেছি যে ফেনী 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতালেও কিন্তু ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি শীতজনিত রোগে ভর্তি রয়েছে। এছাড়াও উপজেলা কমপ্লেক্সগুলোতেও কিন্তু আমরা শীতজনিত রোগে ভর্তি রোগীর সংখ্যা বেশি বলে আমরা দেখেছি। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের যে তাপমাত্রা কমার কারণে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন এবং শ্রমজীবী যারা মানুষ রয়েছেন এবং ভবঘুরে যেসব মানুষ রয়েছেন তাদেরকে বিতরণ করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সে অর্থ দিয়ে কম্বল বিতরণ করার কর্মসূচি রয়েছে জেলা প্রশাসনের। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী শহরের রাজাদি দিঘির পাড়ের যে নিম্ন আয়ের মানুষের জন্য শীত কাপড়ের যে বিপণী বিতান রয়েছে, যেখানে প্রতিদিন কিন্তু 5 থেকে 6 লাখ টাকার শীত কাপড় বিক্রি হয়। এছাড়াও শহরের যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানেও কিন্তু শীত কাপড়ের যে বিক্রি সেটি কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছি ফেনী আবহাওয়া অফিসের যে সিনিয়র পর্যবেক্ষক রয়েছে মুজিবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু গত 1 সপ্তাহ যাবতই কমছে। গত 3 দিন যাবত কিন্তু ক্রমাগত কিন্তু কমে আসছে। সেই পরিস্থিতি আরো 2 দিন থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে সপ্তাহখানেকের পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল ফেনীর টাঙ্গরোড থেকে আমাদের কাছে ফেনীর শীত পরিস্থিতির সর্বশেষ। শীতের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা, যুক্ত ছিলেন এম এ হামিদ এবং সোলাইমান ডালিম। দেশের অন্যতম শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। ভোজ্য তেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় এবছরও সরিষার আবাদ রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে আশানুরূপ। এছাড়া সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে মৌ বাক্স বসিয়েছেন মৌচাষিরা। তেল ও মধু মিলিয়ে জেলায় এবার 1100 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। দিগন্ত বিস্তৃত মাঠ ছেয়ে আছে হলুদের গালিচায়। সিরাজগঞ্জের আঁকাবাঁকা প্রতিটি ফসলি মাঠ যেন শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন ক্যানভাস। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ ও শাজাদপুর উপজেলায় 90,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি 5 থেকে 6,000 টাকা খরচ করে ফলনের আশা করছেন 7 থেকে 8 মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছরও ভালো লাভের আশা কৃষকদের। অন্য অন্য ফসল করলে পারে, ওই ধান করলে পারে তত আমার ধান ভালো জন্মে না। হ্যাঁ, সেই জন্য আমরা এই শস্যের পার আবাদের পার আছি, খুব ভালো লাগবে। বিঘায় খরচ হয় 5-6 হাজার টাকা বাপ। নিরন কুরন লাগে না, খালি বুনিয়ে তুলে যাই আর তুলে নিয়ে যাই। ওয়েদার ভালো, সেই হিসাবে আমরা আশা করছি আল্লাহর দয়ায় এবার আমরা বিঘায় 8 মণের ঊর্ধ্বে আমরা ফলন পাবো। ফসলে লাভ হচ্ছে এবং উৎপাদনও বাড়তেছে, এবং এই যদি আবহাওয়া অনুকূল যদি ভালো থাকে আরও উৎপাদন আমরা বাড়তে পারবো এবং বাড়াতে পারবো। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে 3000-এর বেশি মৌবক্স বসিয়েছেন 2 শতাধিক মৌখামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু পাইকারি দরে বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। এ সিজনে মধু যথেষ্ট পরিমাণ ভালো পাই। কেজি করে আমরা 500 টাকা, 600 টাকা, 400 টাকা, 800 টাকা, এক এক ফুলের এক এক রেট। উল্লাপাড়া সিরাজগঞ্জের ভিতর দিয়ে চলি। আমাদের 200-র মতো 200+ বক্স আছে। আনুমানিক এবছর
100+ একটা টার্গেট আছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। আধুনিক জাত যেরকম বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 18 এবং 20-এর মতো জাত আমরা মাঠে সম্প্রসারণ করতেছি। যে সকল জমি মূলত দুফসলি জমি ছিল, এই অল্প সময়ের জন্য তারা কিন্তু সরিষা আবাদ করে 3 ফসলি জমির আওতায় তারা আনতে পারতেছে এবং আমাদের ভৌগোলিক কারণেই এই মাটি সরিষা করার জন্য উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়ার পক্ষ থেকে আমরা মাঠ পর্যায়ে তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসতেছি। এখন সর্বত্র সরিষার ফুলে মাঠ ভরপুর। আমরা আশা করতেছি এবছর কোনো রকম প্রতিকূলতা যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আমরা সরিষার একটি ভালো ফলন আশা করছি। প্রায় 1,46,000 মেট্রিক টন পর্যন্ত আমরা সরিষার ফলন আশা করছি। আমাদের মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,40,000 কেজি, ইতিমধ্যে 10,000 কেজি অর্জিত হয়েছে আজ পর্যন্ত। এটি ধারাবাহিকভাবে আরও অর্জিত হবে। সিরাজগঞ্জে এবার 1.5 লাখ টন সরিষা ও 400 টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার দর প্রায় 1100 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত 12:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নায়ক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর রাত 1টার দিকে পুলিশ সদস্যকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ রাজারবাগ পুলিশ লাইন নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি। হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমেজহীন এবারের 31st নাইট। রাজধানীর 5 তারকা হোটেলগুলো বন্ধ রাখে সব আয়োজন। রাষ্ট্রীয় শোক পালন করতেই এবার বর্ষবরণ ঘিরে খুব একটা আগ্রহ ছিল না রাজধানীবাসীর। তারপরও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেও কিছু কিছু এলাকায় শোনা যায় আতশবাজির শব্দ। বিস্তারিত সানিম মৃধার প্রতিবেদনে। এটা ওনার কাছে জিজ্ঞেস করেন। না, আমাদের কাছে উনি গায়ের জোর দেখাইতেছে। আপা, আপনি কোথায় যেতে যাচ্ছেন? ওনাদের তো নির্দেশনা আছে। নিষেধাজ্ঞার কারণে রাজধানীর পুলিশ প্লাজার সামনে গুলশানমুখী সড়কে ঢুকতে বাধা দেয়ায় এভাবেই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সাথে তর্কে জড়ান এই তরুণী। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চললেও গুলশানমুখী সড়কে গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। শুধু এটি নয়, বুধবার রাতে এই সড়ক দিয়ে বিশেষ বাহন ছাড়া কোনো ধরনের যানবাহনই প্রবেশ করতে দেয়নি পুলিশ। মূলত 31st নাইট ঘিরে নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক বন্ধ রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সন্দেহভাজন বাহনগুলো তল্লাশি চালায় তারা। প্রতি বছর 31st নাইট ঘিরে নানা আয়োজন থাকে নগরীতে, তবে এবছর আয়োজন ছিল একেবারে সীমিত। নগরবাসী বলছেন বেগম খালেদা জিয়ার প্রয়াণে বর্ষবরণ নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের। রাষ্ট্রীয় শোক যেহেতু আমরা নববর্ষ পালন করতেছি না আর কি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মারা গিয়েছে, এই জন্য আমরা সবাই এই বছরটা ওইভাবে উদযাপন করছি না। প্রতিবার যেই পরিমাণ আতশবাজি ফানুস উড়ানো হয়, ডিজে পার্টি এবং বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, তো এইবার কিন্তু আমরা সেরকম দেখতেছি না। তুলনামূলকভাবে অনেক কম হয়েছে এবার। তো এটা অনেক ভালো দিক, পরিবেশের জন্য হোক আর মানুষের জন্য হোক বা প্রাণীর জন্য হোক। এবছর রাজধানীর কোনো 5 তারকা হোটেলেই বর্ষবরণ ঘিরে ছিল না আলাদা কোনো আয়োজন। ফলে এদিন তারকা হোটেলগুলোর সামনে ছিল না ভিড়। মূলত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘিরে আগে থেকে উন্মুক্ত স্থানে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। তাদের এই নিষেধাজ্ঞা যাতে কেউ অমান্য না করে সেজন্য রাতভর বিভিন্ন জায়গায় ছিল পুলিশের টহল। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশেষ ভ্যান ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। মোটরসাইকেল, সিএনজি এবং সন্দেহভাজন যে গাড়িগুলো আমরা চেক করছি। পাশাপাশি আমাদের গুলশান থানারই 26টা পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন আছে। বিভিন্ন আপনার যেসব হোটেলে আমাদের বিদেশি ফরেনার গেস্টরা আছেন, ওখানে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। পাশাপাশি বনানী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন করা আছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষেধাজ্ঞা অমান্য করেও কিছু কিছু জায়গায় আতশবাজি ও পটকার শব্দ
শোনা যায়। সানিম মৃধা, এখন, ঢাকা। বর্ণিল আতশবাজিতে নতুন বছর 2026 সালকে বরণ করে নিল বিশ্বের বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে উদযাপনে মাতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। যদিও বর্ষবরণে মেতে ওঠার আগে সম্প্রতি সিডনির বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অস্ট্রেলিয়াবাসী। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, হংকং সহ আরও কয়েকটি দেশ চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। এভাবে কাউন্টডাউনের মধ্য দিয়ে 2025 সালকে বিদায় এবং 2026 সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড। 3500 আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে অকল্যান্ডের আকাশ। শহরটির আইকনিক হারবার ব্রিজে ছিল মনোমুগ্ধকর আলোর ঝলকানি। 325 মিটার সুউচ্চ স্কাই টাওয়ার ও অকল্যান্ড হারবার ব্রিজ মিলিয়ে মোট 500 কেজি আতশবাজি ফুটিয়ে 2026 সালকে বরণ করেছে নিউজিল্যান্ডবাসী। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দেশটি প্রথম বর্ষবরণ উৎসবে মেতে উঠলেও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে নতুন বছর স্বাগত জানানো প্রথম দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। সিডনি হারবার ব্রিজে দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের পর সবচেয়ে বড় আয়োজনে 2026 সালকে বরণ করেছে দেশটি। হারবার ছাড়াও সিডনির অপেরা হাউজে ছিল আতশবাজির ঝলকানি। এ সময় আনন্দে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। 2026 সালকে বরণের ঠিক আগ মুহূর্তে সিডনির বন্ডাই বিচে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। নতুন বছর উদযাপন ঘিরে সিডনিতেই মোতায়েন করা হয়েছে 2500 পুলিশ। এদিকে ভৌগোলিক অবস্থানের কারণে একই সময় নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে 2026 বরণ করা ছাড়াও দুদেশে ছিল বর্ণিল আয়োজন। আনন্দে মেতেছেন জাপান ও দক্ষিণ কোরীয়বাসী। নতুন বছর বরণ করে নিয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। আইকনিক মেরিনা বেতে আতশবাজির ঝলকানিতে 2025 সালকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নিয়েছে সিঙ্গাপুর। আর পেট্রোনাস টুইন টাওয়ারে রঙিন আলো ও আতশবাজি ফুটিয়ে খ্রিস্টীয় বছরকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া। জমকালো আয়োজনে 2026 সালকে স্বাগত জানিয়েছে চীন, তাইওয়ান ও হংকংও। এর মধ্যে তাইওয়ানের তাইপেতে থাকা আইকনিক টাওয়ারে 16,000 আতশবাজি ফুটিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। আর ব্যাংককে আতশবাজির পাশাপাশি হাজার হাজার ড্রোন শোর মাধ্যমে নতুন বছর বরণের উৎসবে মেতেছে থাইল্যান্ড। এছাড়াও দেশে দেশে চলছে বর্ষবরণের চোখ ধাঁধানো আয়োজন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল। তার এই শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম যাত্রা। খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, বলছেন বিশ্লেষকরা। দলকে নির্বাচনে জিতিয়ে আনতে চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। ইসলামী দল ও এনসিপিকে জোটে টানায় ভোটের মাঠে চমক দেখাতে পারে জামায়াত। ধানের শেষে বাড়তি সুবিধা পাবে বিএনপির জোট শরিকরা, মত বিশ্লেষকদের। বর্ণিল আতশবাজি আর চোখ ধাঁধানো আয়োজনে দেশে দেশে 2026কে বরণ। থাইল্যান্ডের ব্যাংককে বর্ষবরণ উদযাপনে মনোমুগ্ধকর ড্রোন শো। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন টিভি।